এটা অনেক মিটিং, অনেক ডিসিশনের পরে এই ধরনের একটা ডিসিশনে আসা হয়েছে, অনেক ধরনের কথার পরে যে সেমি। আচ্ছা, আমরা ডাইজেশন পড়িয়েছি, এখন আমরা মেটাবলিজম পড়াবো কার্বোহাইড্রেটের। যেহেতু সাইফুল স্যার তোমাদেরকে প্রোটিন পড়িয়েছেন আর মমতা ম্যাডাম লিপিড, তো আমি কার্বোহাইড্রেট, ডাইজেশন তো আমাদের পড়ানো হয়ে গেছে তাই না? তো এখন হচ্ছে কার্বোহাইড্রেটের শুধু মেটাবলিজম আমরা পড়াবো। তো মেটাবলিজমের ন্যাচারাল সংজ্ঞা যেটা ডেফিনেশন সেটাতে আমরা জানি যে মেটাবলিজম হচ্ছে প্রোডাকশন অফ এনার্জি, তাই না? এনার্জি প্রোডাকশন হবে আমাদের বডিতে, এটাকে হচ্ছে আমরা সহজ ভাষায় বলি প্রোডাকশন অফ এনার্জি, এটাকে আমরা বলি হচ্ছে মেটাবলিজম। তো মেটাবলিজমের ডেফিনেশন এখানে কি বলছি দেখো, মেটাবলিজম ইজ অল দ্য কেমিক্যাল রিঅ্যাকশনস দ্যাট অকার ইন অ্যান অর্গানিজম। তো নন রুমিনেন্ট হোক বা রুমিনেন্ট অথবা যে কোনো অর্গানিজম হোক, তাদের সেলের মধ্যে যত ধরনের কেমিক্যাল রিঅ্যাকশন হয় সেটাকে হচ্ছে আমরা মেটাবলিজম বলি। আচ্ছা, সেলুলার মেটাবলিজমের ক্ষেত্রে এখানে দেখো, বাবা তুমি একটা হাই বলে চলে যাও, যাও 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 যাও। মেটাবলিজমের ক্ষেত্রে এখানে দেখো, আমি প্রথমে বলেছি আমরা যেহেতু কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, ওয়াটার, এই 6টা নিউট্রিয়েন্ট সমৃদ্ধ খাবার খাই। তো যখন খাওয়া হয় বডিতে সবগুলো নিউট্রিয়েন্ট আসে, তখন সেলের মধ্যে কি হয়, যখন সব নিউট্রিয়েন্ট অ্যাভেলেবেল থাকে তখন সেলের মধ্যে সবার আগে কার্বোহাইড্রেটের ব্রেকডাউনটা শুরু হয়ে যায়। যখন এক্সেস থাকে তখন কার্বোহাইড্রেটের ব্রেকডাউনটা আগে শুরু হয়, দেন লিপিড হয়, শেষে কিন্তু অ্যামিনো অ্যাসিড বা অ্যামিনো অ্যাসিডের হচ্ছে ব্রেকডাউন, মানে অ্যামিনো অ্যাসিডকে ইউজ করা শুরু করে সেল। তাহলে সবার আগে শুরু করে কার্বোহাইড্রেট, দেন ফ্যাট, তারপরে হচ্ছে প্রোটিন বা অ্যামিনো অ্যাসিড যেটাকে বলি। আর যেটা বডিতে নিউট্রিয়েন্টস নট ইউজড ফর এনার্জি আর ইউজ টু বিল্ড আপ স্ট্রাকচার আর স্টোরড অর দে আর এক্সক্রিটেড, যে নিউট্রিয়েন্টটা আমাদের বডিতে এনার্জির জন্য ইউজ হলো না, এক্সেস, মানে বডি মেইনটেনেন্স, বডি প্রোডাকশন সবকিছুই হয়ে গেল, তারপরও এক্সেস নিউট্রিয়েন্ট বা এক্সেস এনার্জি আছে, তখন সেটা আমাদের বডির বিল্ড আপে তৈরি, মানে বিল্ড আপ, বডি স্ট্রাকচার বিল্ড আপে ইউজ হয়। দেন স্ট্রাকচার বিল্ড আপে ইউজ করার পরও যদি এনার্জি থাকে তখন সেটা স্টোর হয় গ্লাইকোজেন হিসেবে বা অ্যাডিপোজ টিস্যু হিসেবে অথবা ফ্যাট হিসেবে আমাদের বডিতে, বা এনিমেলের বডিতে, নন রুমিনেন্টের ক্ষেত্রেও সেম। এবং এরপরও যখন এক্সেস থাকে, বডির বিল্ড আপ হয়ে গেল, রিপেয়ার হয়ে গেল, স্টোরও হয়ে গেল, এরপরও যখন এক্সেস থাকে তখন সেটা এক্সক্রিটেড হয়। তবে সেটা খুব কম, মানে স্টোর টাইম, বেসিক্যালি স্টোরেজ ফাংশনই বডির অনেক বেশি, অনেকটা স্টোর করতে পারে বডি। এখন দেখো, যে এনার্জিটা তৈরি হয় বডিতে মেটাবলিজমের কারণে, তার 40% এনার্জি হচ্ছে ইউজ হয় এটিপি তৈরিতে। এটিপি তৈরিতে মানে বডি এই 40% এনার্জিকে ইউজ করে, আর বাকি 60% এনার্জি ইউজ হয় বডির হিট তৈরিতে। এখন এখানে দেখো আমি বলছি ক্যাটাবলিজম। ক্যাটাবলিজম মানে আমরা কি জানি, যে বড় বড় মলিকিউল ভেঙে ছোট ছোট হচ্ছে, এই প্রসেসটাকে বলা হচ্ছে ক্যাটাবলিজম। তো ক্যাটাবলিজম আমাদের বডিতে কোনগুলো, ডাইজেশন হচ্ছে সব থেকে বড় উদাহরণ ক্যাটাবলিজম। আমি যদি ক্যাটাবলিজমের সংজ্ঞায় আসি, তাহলে ক্যাটাবলিজমকে বলা হয় ডিস্ট্রাকটিভ মেটাবলিজম। কেন? এটা হচ্ছে কি, সেই প্রসেসটা যেটা ব্রেকডাউন করে ফুড এবং লিকুইড মলিকিউল যেটা আমরা খাই বা এনিমেল খায়, সেটাকে বডির ইউজেবল ফর্ম অফ এনার্জিতে নিয়ে আসে। আমি তোমাদেরকে মনে হয় ডাইজেশনের সংজ্ঞার মধ্যে, ডাইজেশন যখন আমি পড়াইছি ওখানে কতগুলো বেসিক ডেফিনেশন ছিল, সেখানে ক্যাটাবলিজম আর অ্যানাবলিজম এই দুইটা টার্মের ডেফিনেশনও আমি আনছি। তো ক্যাটাবলিজম আর অ্যানাবলিজম এই দুটাকে সহজ করে যদি বলি বাংলা ভাষায়,
তাহলে ক্যাটাবলিজম হচ্ছে কেটে কেটে ছোট করা। তাহলে আমরা যখন কোনো খাবার খাচ্ছি, আমার কথা ক্লিয়ার, তোমরা শুনতে পাচ্ছ তাই তো? জি ম্যাম। জি ম্যাম, শোনা যায়। আচ্ছা, ক্যাটাবলিজম হচ্ছে বডির সেই প্রসেসটা যেটাতে কি হয়, একটা বড় কমপ্লেক্স একটা ফুড যখন ভেঙে একদম সিম্পল একটা ফর্মে চলে আসলো, এই যে একটা কমপ্লেক্স ফুড ভেঙে সিম্পল একটা কম্পাউন্ডে আসলো, এই যে প্রসেসটা, এই বড় জিনিসটা ভেঙে ছোট হলো, এই প্রসেসটাকে বলা হচ্ছে ক্যাটাবলিজম। তো শুধু ডাইজেশন যে ক্যাটাবলিজমের অংশ তা না, ডাইজেশনের সাথে বডিতে এই যে বড় বড় মলিকিউল বলতে আমরা কি বুঝাই, পলিস্যাকারাইড, তারপরে কি পলিপেপটাইড, তাই না, তারপরে লং চেইন ফ্যাটি অ্যাসিড, এই যে এই জিনিসগুলো, এগুলো কি হয় বডিতে আলটিমেটলি ডাইজেশনের পরে এগুলো একদম ছোট ছোট পার্টে, যেই পার্ট আমাদের বডিতে অ্যাবজর্ব হবে এরকম একটা পার্টে চলে আসে। তো এই প্রসেসটাকে বলা হয় ক্যাটাবলিজম। যেহেতু এটা বড় মলিকুল ভেঙে ছোট হয়, এজন্য এটাকে বলা হয় বডির ক্যাটাবলিজমের আরেকটা নাম হচ্ছে কি ডিস্ট্রাকটিভ মেটাবলিজম। তো এই যে ক্যাটাবলিজম যখন বড় একটা মলিকুল ভেঙে ছোট হচ্ছে, তো এখানে অনেক এটিপি প্রডিউস হয়, যেটা আমি এই স্লাইডে বলেছি যে 40% এনার্জি রিলিজড ইন ক্যাটাবলিজম ইজ ক্যাপচার্ড ইন এটিপি। এই যে ক্যাটাবলিজমে এনার্জিটা রিলিজ হইলো, খাবারের মধ্যে তো আমরা এনার্জি পাই তাই না, খাবার থেকে। এই ক্যাটাবলিজম আর অ্যানাবলিজম প্রসেসের মাধ্যমেই বডিটা আসলে এনার্জি পায়। তো এই যে এনার্জিটা পাচ্ছে খাবার ভাঙার কারণে বা বড় মলিকুল ছোট হওয়ার কারণে, এই এনার্জির 40% এনার্জি হচ্ছে কি হয়, এটিপি হিসেবে আমাদের বডিতে ইউজ হয়, আর বাকি 60% হচ্ছে ইউজ হয় আমাদের বডিতে কি, হিট হিসেবে। তাহলে আমরা হচ্ছে এনার্জি পার্টিশনিং ইন ফিট, এখানে যে আমরা পড়ছি হিট ইনক্রিমেন্ট পড়ছি না, বলতো রেসপন্স করো। হিট ইনক্রিমেন্ট টার্মটা শুনছো না সবাই? জি ম্যাম। এনার্জি পার্টিশনিং বা এনার্জি কনসেপ্ট আমি যখন পড়াইছি তখন আমি তোমাদেরকে বলছি হিট ইনক্রিমেন্টে কি হয়, ওই যে যেই মেটাবলিজমে যেই এনার্জিটা ইউজ হয় এবং আমাদের বডি ওয়ার্ম হয়ে যায় বা গরম হয়, যেহেতু আমরা জানি যে গ্লুকোজ অণুর একটা নর্মাল রিঅ্যাকশনে আমরা জানি যে কত অণু এটিপি তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, পানি তৈরি হয় আর হিট জেনারেট করে। তো এই যে 60% এনার্জি রিলিজড হয় বডিতে হিট হিসেবে, আর বাকি 40% এটিপি হিসেবে ইউজ হয়। এখন ক্যাটাবলিজম কি সেটা আমরা বললাম। ক্যাটাবলিজমের দেখো এখানে বলছি সাম অফ দ্য মেজর ক্যাটাবলিক প্রসেসেস ইন আওয়ার বডি, সেগুলো কি, ডাইজেশন হচ্ছে একটা অনেক বড় প্রসেস আমাদের বডিতে ক্যাটাবলিজমের, ব্রেকডাউন অফ পলিস্যাকারাইড ইনটু মনোস্যাকারাইডস, এটা হচ্ছে একটা এক্সাম্পল। আরেকটা কি, ব্রেকডাউন অফ প্রোটিনস ইনটু নিউক্লিক অ্যাসিড এন্ড ব্রেকডাউন অফ নিউক্লিক অ্যাসিড ইনটু নিউক্লিওটাইডস, এগুলো হচ্ছে ক্যাটাবলিজমের মেজর ক্যাটাবলিক প্রসেস আমাদের বডিতে বা নন রুমিনেন্টের বডিতে। এখন এনাবলিজম কি? এনাবলিজম আমি বললাম যে ক্যাটাবলিজম যদি কেটে কেটে ছোট করা হয়, তাহলে অ্যানাবলিজম হচ্ছে এনে এনে জড়ো করা। তাহলে দুই রকম প্রসেস না? ক্যাটাবলিজম কি করছে, বড় জিনিসকে ভেঙে ছোট করছে, আর অ্যানাবলিজম ছোট ছোট জিনিসকে জড়ো করে বড় করছে। সেটা কি, ক্যাটাবলিজম কমপ্লেক্স ফুডকে ভেঙে সিম্পল ফর্মে নিয়ে আসে, আর অ্যানাবলিজমে সেই সিম্পল ফর্ম গুলো একসাথে জড়ো হয়ে তখন বডির স্ট্রাকচার তৈরি করে, নিউ টিস্যু তৈরি করে, নিউ সেল তৈরি করে, এভাবে। এটা হচ্ছে অ্যানাবলিজম। তাহলে অ্যানাবলিজম কি, কনভার্সন অফ সিম্পল সাবস্টেন্স ইনটু মোর কমপ্লেক্স সাবস্টেন্সেস। জি আচ্ছা, অ্যানাবলিজম হচ্ছে কনভার্সন অফ সিম্পল সাবস্টেন্স ইনটু মোর কমপ্লেক্স সাবস্টেন্সেস। এখন দেখো এখানে আমি বলছি যে while catabolic pathways are considered destructive forms of metabolism, anabolic pathway কি, কনস্ট্রাকটিভ ফর্ম। এই যে বললাম ওই সিম্পল মলিকিউল গুলো বা স্মলার মলিকিউল গুলো ইউজ হয়ে বডিতে কমপ্লেক্স সাবস্টেন্স বা কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করে। অ্যানাদার ওয়ার্ড ফর অ্যানাবলিজম হচ্ছে বায়োসিনথেসিস। কেন?
This process synthesize small molecules into larger and more complex compounds that the body requires. এখন অ্যানাবলিজমের যদি সংজ্ঞায় আসি, এখানে আসো, দেখো এখানে বলছি অ্যানাবলিজম ইজ দ্য সিকোয়েন্স অফ এনজাইম ক্যাটালাইজড রিঅ্যাকশনস in which nutrients are used to form comparatively complex molecules in the living cells. এই জন্যই হচ্ছে এই প্রসেসটাকে বলা হচ্ছে অ্যানাবলিজমকে বলা হয় বায়োসিনথেসিস বা কনস্ট্রাকটিভ ফর্মস। এখন এই অ্যানাবলিজমের রোল কি কি দেখো। অ্যানাবলিজম কি করে, যেহেতু বডিতে গ্লুকোজ কার্বোহাইড্রেট ভেঙে গ্লুকোজ হইলো, প্রোটিনের পলিপেপটাইড থেকে অ্যামিনো অ্যাসিড হইলো, ফ্যাটি অ্যাসিড বা ট্রাইগ্লিসারাইড থেকে কি হলো, ফ্যাটি অ্যাসিড তৈরি হলো বডিতে। তো এই ছোট ছোট ইউজেবল ফর্ম গুলো যখন বডিতে অ্যাবজর্ব হয়ে গেল, অ্যাবজর্ব হওয়ার পরে তখন এগুলো কি করে, স্ট্রাকচারাল মেইনটেনেন্স এন্ড রিপেয়ার করে। এটা আমরা খুব বেশি দেখতে পাই গ্রোয়িং চাইল্ডে, যে বাচ্চাগুলো ছোট থেকে বড় হয় দেখবা খুব কম সময়ের মধ্যেই কিন্তু তারা অনেক বেশি গ্রোথ করে ফেলে। অ্যাডাল্ট স্টেজে গিয়ে তো আসলে বডিতে কোনো গ্রোথ হয় না, তখন বডি রিপেয়ার হয়, টিস্যু রিপেয়ার হয়। কিন্তু গ্রোয়িং চাইল্ডের ক্ষেত্রে এই যে স্ট্রাকচারাল মেইনটেনেন্স এবং রিপেয়ার, এই এক্সাম্পলটা খুব বেশি আমরা চোখে দেখতে পাই যে জিনিসটা। এটা হচ্ছে অ্যানাবলিক প্রসেসের মাধ্যমে হয়, যে প্রোটিন বিল্ড আপ হয় বডিতে। শুধু প্রোটিন না, মিনারেলস দিয়ে হাড়ের বিল্ড আপ হয়, স্ট্রাকচারাল, এই জন্যই বলছি স্ট্রাকচারাল মেইনটেনেন্স এন্ড রিপেয়ার। এটা হচ্ছে অ্যানাবলিজমের একটা রোল। আরেকটা কি, হিলিং ওন্ড অর সোয়েলিং মাসল, এটা হচ্ছে কি নিউ সেল সিনথেসিস হয় বডিতে। আরেকটা কি, প্রোডাকশন অফ সিক্রেশনস, হরমোন, এনজাইম, এগুলো যে বডিতে প্রডিউস হয়, এগুলো হচ্ছে অ্যানাবলিক প্রসেস। আর মাইক্রোস্কোপিক একটা প্রসেস এখানে আমি বলছি, সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড তৈরি হয় প্রোটিন থেকে। প্রোটিনের যে অ্যামিনো অ্যাসিড গুলো, সেগুলো আবার কি করে, প্রোটিনের পলিমার তৈরি করে, পলিপেপটাইড চেইন তৈরি করে। অ্যামিনো অ্যাসিড গুলো মালার মতন একটা আরেকটার সাথে অ্যাড হয়ে হয়ে প্রোটিনের পলিমার তৈরি করে। ওই পলিমার গুলোই তখন বডিতে কি হয়, রিপেয়ার বা টিস্যু জেনারেটে কাজ করে। তো অ্যানাবলিক আর ক্যাটাবলিক প্রসেস গুলো এজন্যই আসছে, কারণ এই দুটো টার্মের সাথে কার্বোহাইড্রেট মেটাবলিজমের গভীর সম্পর্ক। কারণ এদের সাথে কার্বোহাইড্রেটের ওই যে এটিপি জেনারেশন বা এটিপি ইউজ, এটা চলে আসবে। এখন আমরা আসি কার্বোহাইড্রেটের মেটাবলিজমে। সেখানে কি দেখো, কার্বোহাইড্রেট, দেখো এখানে আমি বলছি ডাইজেশন অফ কার্বোহাইড্রেট ইল্ডস প্রাইমারিলি গ্লুকোজ, ফ্রুক্টোজ এন্ড গ্যালাক্টোজ। তাহলে কার্বোহাইড্রেটের ডাইজেশন হওয়ার পরে আমাদের নন রুমিনেন্টের ব্লাডে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, এই তিন ধরনের সুগার হচ্ছে অ্যাভেলেবেল হয়। এখন ফ্রুক্টোজ আর গ্যালাক্টোজ এগুলো কি ধরনের সুগার বলতো, মনোস্যাকারাইড না ডাইস্যাকারাইড? মনোস্যাকারাইড। ডাইস্যাকারাইড। কোনটা ডাইস্যাকারাইড? ম্যাম গ্যালাক্টোজ। আর ফ্রুক্টোজ? মনোস্যাকারাইড। তাহলে আমাদের বডিতে এখন দেখো, এই যে পরের পয়েন্টটাতে আসো, দেখো ইন দ্য লিভার ফ্রুক্টোজ এন্ড গ্যালাক্টোজ আর কনভার্টেড টু গ্লুকোজ। ঠিক আছে, গ্যালাক্টোজ হচ্ছে ডাইস্যাকারাইড। তো এই যে ডাইজেশনে গ্লুকোজ, ফ্রুক্টোজ আর গ্যালাক্টোজ তৈরি হলো, এখন লিভারে গিয়ে কি হয়, এই ফ্রুক্টোজ আর গ্যালাক্টোজটা গ্লুকোজে কনভার্ট হয়ে যায়। দেয়ার ইজ অলওয়েজ এ বেজাল রিকোয়ারমেন্ট অফ গ্লুকোজ। বডিতে গ্লুকোজের বেজাল রিকোয়ারমেন্ট বলতে বডির যেটা একদম মানে মিনিমাম নিড, বডির যেটা প্রয়োজন, কোনোভাবেই এটা মানে স্কিপ করা যাবে না। সেটা কি, কন্টিনিউয়াস সাপ্লাই হয়ে বডিতে প্রয়োজন হয় আরবিসি আর নার্ভাস সিস্টেমের, আমাদের ব্রেইনের ফাংশনের জন্য, যাতে করে ব্রেন বডির সমস্ত ফাংশনকে কন্ট্রোল করতে পারে, ব্রেনের জন্য, আর হচ্ছে কি ব্লাডের সার্কুলেশনের জন্য। কারণ আমরা জানি আরবিসি কি করে, রেড ব্লাড সেলই কিন্তু বডির ট্রান্সপোর্ট মেকানিজমটা, যে ব্লাডের যে ব্লাড সার্কুলেশনের যে ট্রান্সপোর্ট মেকানিজম,
এই যে নিউট্রিয়েন্ট গুলোকে ট্রান্সপোর্ট করা, এটার সাথে জড়িত, ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে আরবিসি বা রেড ব্লাড সেল। তো এই দুইটা যে কাজ করবে, এদের তো কন্টিনিউয়াস সাপ্লাই এনার্জি প্রয়োজন হয়, তাই না? এই এনার্জিটা গ্লুকোজ থেকেই আসে। এই জন্য এখানে বলা হয়েছে যে দেয়ার ইজ অলওয়েজ এ বেসাল রিকোয়ারমেন্ট অফ গ্লুকোজ। আরেকটা কি, গ্লুকোজ ইজ প্রিকারসর অফ ল্যাকটোজ ইন দা ম্যামারি গ্ল্যান্ড। তাহলে হাই প্রোডিউসিং ডেইরি কাউ অথবা নন রুমিনেন্টের মধ্যেই যেগুলো ল্যাকটেটিং স্টেজে আছে, যে এনিমেল গুলো, তাদের ক্ষেত্রে গ্লুকোজ, এই যে ল্যাকটোজ তৈরি হয়, আমরা জানি যে ল্যাকটোজ is the only one glucose which is present in milk, তাই না? ল্যাকটোজ তো মিল্ক ছাড়া আর কোথাও পাওয়া যায় না। তো এই যে ল্যাকটোজটা, এটাও কিন্তু তৈরি হয় গ্লুকোজ থেকে। এগুলো হচ্ছে গ্লুকোজের, কার্বোহাইড্রেটের মেটাবলিজমের আলটিমেট স্টেজ। মানে গ্লুকোজ আসলে ইউজ হয়ে কি হয়, এগুলো হচ্ছে আলটিমেট রেজাল্ট গ্লুকোজের। ইট ইজ নিডেড বাই অ্যাডিপোজ টিস্যু টু প্রডিউস গ্লিসারল। আমরা জানি, আমরা বলি যে গ্লুকোজ থেকে কি হয়, গ্লাইকোজেন তৈরি হয় না বডিতে? যখন এক্সেস গ্লুকোজটা আমাদের বডিতে থাকে, তখন সেটা কিন্তু গ্লাইকোজেন তৈরি করে। আবার গ্লাইকোজেন কি, কোথায় স্টোর হয়? মাসেল, ম্যাম লিভারে স্টোর হয়। ম্যাম লিভারে লিভারে গ্লাইকোজেন স্টোর হয়। তো এই যে অ্যাডিপোজ টিস্যুতে গ্লুকোজ প্রয়োজন হয় গ্লিসারল তৈরিতে। আর যেটা আমি বললাম গ্লাইকোজেন কিন্তু অ্যাজ লাইক অ্যাডিপোজ টিস্যু, এবং সেটা হচ্ছে ইয়াতে লিভারে স্টোর হয়ে থাকে। ইট ইজ নিডেড টু কন্টিনিউয়ালি প্রডিউস ইন্টারমিডিয়েটস ইন দা সাইট্রিক অ্যাসিড সাইকেল। সাইট্রিক অ্যাসিড সাইকেল কোনটা বলতো? টিসিএ সাইকেল, যেটাকে আমরা বলি। টিসিএ সাইকেল। হ্যাঁ। আচ্ছা, তাহলে গ্লুকোজের অনেকগুলো ফাংশন, গ্লুকোজের অনেকগুলো ইউজ। তাহলে গ্লুকোজ দেখো, স্মল ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্ব হয়ে ব্লাডে যায়। ব্লাড থেকে আমরা যখন স্মল ইন্টেস্টাইনের, আমি তোমাদেরকে একটা ছবি দেখাইছিলাম যে স্মল ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্ব হয়ে, ওই যে মাইক্রোভিলাসের একটা ছবি দেখাইছিলাম, তাই না? যে কোনটা কোথায় যায়, ব্লাডে যায় হচ্ছে গ্লুকোজ এগুলো। আর ল্যাকটিয়াল একটা পার্ট ছিল, ওখান থেকে কোথায় চলে যায়, মনে আছে তোমাদের? ম্যাম লিম্ফ ভেসেল এগুলোতে যায় কিসের জন্য? অ্যাডিপোজ টিস্যু তৈরিতে। হ্যাঁ, এগুলো আস্তে আস্তে আসবে। এখন দেখো, তাহলে আমরা এর আগের স্লাইডে জানলাম গ্লুকোজ কিভাবে ইউজ হয়, কোথায় কোথায় যাবে। এখন এই স্লাইডে দেখো আমি লিখছি তিনটা পাথওয়ে বা তিনটা পাথওয়ের কথা এখানে লেখা আছে। এই তিনটা পাথওয়ের মাধ্যমেই হচ্ছে গ্লুকোজটা কি হয়, ভেঙে গ্লুকোজ ভেঙে এটিপি তৈরি করে। তো এই জন্য আমি এখানে টাইটেলটা দিচ্ছি গ্লুকোজ ক্যাটাবলিজম, যেহেতু গ্লুকোজ ভেঙে এটিপি তৈরি করবে, তাই না? এখন দেখো, এমডেন মেয়ারহোফ পাথওয়ে, এটাকেই কিন্তু আমরা বলি গ্লাইকোলাইটিক পাথওয়ে। আমরা যেটা ইন্টারমিডিয়েট, তারপরে এসএসসি তে কি পড়ানো হয়েছে? এসএসসি তে না, এসএসসি তে মনে হয় টার্ম গুলো সাথে পরিচয় থাকে, কিন্তু ইন্টারমিডিয়েটে আমরা এগুলো কিন্তু পড়ি। গ্লাইকোলাইটিক পাথওয়ে, টিসিএ সাইকেল, এই দুটো আমরা ইন্টারমিডিয়েট থেকেই পড়ে আসছে। তোমরা বায়োকেমিস্ট্রিতেও পড়ছো, তাই না? জি ম্যাম। তো এই যে দেখো, এমডেন মেয়ারহোফ পাথওয়ে, এটা হচ্ছে গ্লাইকোলাইসিসের পাথওয়ে। তারপরে আরো দুইটা পাথওয়ে আছে, এই দুইটাতেও গ্লুকোজ ইউজ হয়। সেটা হচ্ছে হেক্সোস মনোফসফেট শান্ট বা পেন্টোসাইকেল বলি আরেকটাকে, আর আরেকটা হচ্ছে গ্লুকোরিনেট বা ইউরিনেট অথবা কার্বন 6 পাথওয়ে। এই তিনটা পাথওয়েতে গ্লুকোজ হচ্ছে ইউজ হয়ে এটিপি তৈরি করে, অথবা আমরা যেটা এর আগের স্লাইডে জানলাম যে গ্লুকোজ ইউজ হয়ে গ্লাইকোজেন করে অথবা গ্লিসারল তৈরি করে। এগুলো কিভাবে করে, এই পাথওয়ে গুলোর মাধ্যমেই করে। এগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ আসবে, এগুলো সবগুলো জানতে হবে যেহেতু গ্লুকোজের মেটাবলিজম পড়ছি আমরা। এখন এমডেন মেয়ারহোফ পাথওয়ে যেটা, এখানে দেখো আমরা জানি যে এই যে গ্লাইকোলাইটিক পাথওয়ে, এখানে দুইটা আছে। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস হয়, গ্লাইকোলাইসিস হওয়াতে কি হয়, গ্লুকোজ থেকে পাইরুভেট তৈরি হয়, তাই না?
গ্লাইকোলাইসিসে গ্লুকোজ থেকে পাইরুভেট তৈরি হয়। ম্যাডাম কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ম্যাম, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা জানি গ্লাইকোলাইটিক পাথওয়ে যেটা, সেখানে গ্লুকোজ থেকে পাইরুভেট তৈরি হয়। তারপরে এই পাইরুভেটটা চলে যায় ক্রেবস সাইকেলে। তো এই দুইটা জিনিস কিন্তু সেলের দুই জায়গায় হয়, তাই না? গ্লাইকোলাইসিস হয় কোথায়? সেলের সাইটোপ্লাজমে। আর ক্রেবস সাইকেল যেটা, এটা কোথায় চলে? সেলের মাইটোকন্ড্রিয়ার মধ্যে। এখানে এটাই বলা হয়েছে যে ইট ইজ ক্যাটাবোলাইজড প্রাইমারিলি স্পেশালি ইন স্কেলিটাল মাসল। বডির যে মাসল পোর্শন গুলো আছে, এখানেই হচ্ছে বেসিক্যালি এমডেন মেয়ারহোফ পাথওয়ে, যেটা এই পাথওয়ের মাধ্যমে গ্লাইকোলাইসিস এবং ক্রেবস সাইকেল চলে। আর এখানে কি হয়? গ্লাইকোলাইসিসে কি হয়? পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। আর এই পাইরুভিক অ্যাসিডটা কি সাইট্রিক অ্যাসিড সাইকেল, যেটাকে আমরা টিসিএ সাইকেল বলি, এবং অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এই দুইটা সাইকেলের মাধ্যমে পাইরুভেটটা অক্সিডাইজ হয়ে কার্বন ডাই অক্সাইড এবং পানি দেয়। এখানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর পানির ভুল আছে, তাই না? আরেকটা কি? গ্লাইকোলাইটিক সাইকেল দেখো এক্সিস্ট ইন দ্য সাইটোসোল, যেটা আমরা বললাম কোথায় হয়? সাইটোপ্লাজমে হয় গ্লাইকোলাইসিসটা। and oxidative phosphorylation require oxygen and are thus aerobic. এখানে দেখো বলছি যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন হয়, সাইটোক্রোম সিস্টেম এটাকে বলা হয়। একটা হচ্ছে টিসিএস সাইকেল আর একটা অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এই দুইটাতেই কিন্তু পাইরুভেট ঢুকে কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরি করে। তো একটা হয় সাইটোপ্লাজমে আর একটা হয় মাইটোকন্ড্রিয়ার মধ্যে। আমি যদি এই ছবিটার মধ্যে আসি, গ্লাইকোলাইসিস এবং টিসিএ সাইকেলের, তাহলে এখানে দেখো ছবিটা কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ তোমরা? জি ম্যাম, দেখা যাচ্ছে। দেখো গ্লাইকোলাইসিস হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে, আর ক্রেবস সাইকেল যেটা চলতেছে এটা হচ্ছে বডির সেলের মাইটোকন্ড্রিয়ার মধ্যে হচ্ছে। এখানে খুব সুন্দর করে হচ্ছে দেয়া আছে যে এটিপি, কতগুলো এটিপি এখানে খরচ হচ্ছে আর কতগুলো এটিপি এখানে তৈরি হচ্ছে। দেখো গ্লুকোজ ঢুকলো, গ্লুকোজ ঢুকে কতগুলো স্টেজ পার করে এখানে পাইরুভেট তৈরি করে। এই পাইরুভেটটা তখন ডিরেক্টলি কোথায় চলে যায়? ক্রেবস সাইকেলের সাইট্রেট তৈরি করে। আমি যদি পরের আরেকটা স্লাইডে আসি, এখানে আরো বেশি ক্লিয়ার। পাইরুভেটটা এসিটাইল কোয়ে তৈরি করে, এই এসিটাইল কোয়েটা তখন ক্রেবস সাইকেলে এন্টার করে। এখানে আসলে বোঝানোর কিছু নাই, এই জিনিসগুলো হচ্ছে মুখস্থ করতে হবে। তোমাদের মনে মুখস্থ আছে আছে না? না ভুলে টুলে গেছো? বায়োকেমিস্ট্রিতে তো পড়ানো হয়। এগুলো একদম ঠোঁটের আগায় রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। এরপরের দুইটা পাথওয়ে আমরা ওখানে পড়েছি, সেটা হচ্ছে হেক্সোস মনোফসফেট শান্ট বা পেন্টো সাইকেল যেটাকে বলি। এটা কোথায় হয়? ইট ইজ ইম্পর্টেন্ট ইন লিভার, মেমারি গ্ল্যান্ড অ্যান্ড এডিপোস টিস্যু। দেখো আমরা বললাম যে এক্সেস কার্বোহাইড্রেট যেটা থাকে, এক্সেস গ্লুকোজ যেটা থাকে, কার্বোহাইড্রেট না, এক্সেস গ্লুকোজ, সেটা লিভারে গিয়ে কি হয়? গ্লাইকোজেনে কনভার্ট হয়। তারপরে গ্লুকোজ থেকে ল্যাকটোজ তৈরি হয় এবং মেমারি গ্ল্যান্ডে এই ল্যাকটোজটা তৈরি হয়। আবার কি দেখো এডিপোস টিস্যু, এডিপোস টিস্যুতে আমরা ওখানে বললাম না যে এডিপোস টিস্যুতে হচ্ছে গ্লিসারল তৈরি হয়, গ্লুকোজটা এডিপোস টিস্যু ইউজ করে। এখানে দেখো ইট ইজ নিডেড বাই এডিপোস টিস্যু টু প্রডিউস গ্লিসারল। এগুলো যে এখানে আমরা জানলাম, এই সবগুলোই কোন পাথওয়ে ইউজ করে হয়? হেক্সোস মনোফসফেট শান্ট বা পেন্টো সাইকেল, এই সাইকেল ইউজ করে এই জিনিসগুলো হয়। আর এটা কি? দিস পাথওয়ে ইজ নিডেড টু সিনথেসাইজ 5 কার্বন সুগার এন্ড রিডিউসড কোএনজাইম NADPH2। এই যে NADPH2, এটা থেকে কয়টা এটিপি পাওয়া যায়? একটা NADPH2 থেকে তিনটা এটিপি পাওয়া যাবে। আচ্ছা, 3 অণু এটিপি পাওয়া যায়। তাহলে দেখো
যে গ্লাইকোলাইটিক সাইকেল, যেটা গ্লাইকোলাইসিস বা এমডেন মেয়ার হোপ পাথওয়ের মাধ্যমে যে গ্লাইকোলাইসিস হয়, ওখানে কিন্তু কার্বন কার্বন কি কার্বন 6 কার্বন যুক্ত গ্লুকোজ না ওখানে এন্টার করে, জি ম্যাম। আর হেক্সোস মনোফসফেট শান্টে কি হয় 5 কার্বন সুগার 5 কার্বন বিশিষ্ট সুগার এখানে ইউজ হয় বা তৈরি হয়। থার্ড সাইকেলটা হচ্ছে গ্লুকুরোনেট অথবা ইউরোনেট অর কার্বন 6 পাথওয়ে বলা হয়। The product of this pathway include uridine diphosphoglucuronic acid, which is involved in a number of conjugating reactions that contain glucuronic acid, such as mucopolysaccharides. This pathway is important in xylose metabolism and ascorbic acid synthesis. Basically, এই যে 3 নাম্বার যে সাইকেলটা গ্লুকুরোনিক 3 নাম্বার যে পাথওয়েটা কার্বন 6 পাথওয়ে, এটা হচ্ছে বডিতে যখন এক্সেস কার্বোহাইড্রেট গ্লুকোজ থাকে তখন এই এক্সেস গ্লুকোজটাকে বডির মাসেলে হচ্ছে যখন এডিপোস টিস্যু জমে সেইটা হয় হচ্ছে এই পাথওয়ে দিয়ে। ঠিক আছে, আমাদের সব থেকে ইম্পর্টেন্টলি জানতে হবে এমডেন মেয়ার হোপ পাথওয়ে বা গ্লাইকোলাইসিস এবং ক্রেবস সাইকেল যেটাতে হয়, আর হচ্ছে হেক্সোস মনোফসফেট শান্ট বা পেন্টোস সাইকেল, এই দুটা। আচ্ছা ম্যাম এনজাইমে কি ম্যাম এভাবে সাইকেল করে দিতে হবে পুরোটা, এভাবে কি চাই? আমি যা পড়াচ্ছি সেটা আগে দেখো। আমি কিন্তু এখানে 3টা সাইকেলের কথা উল্লেখ করছি, কোন সাইকেলে কি হয় সেটা আমি বলেছি, কিন্তু আমি তোমাদেরকে খুব ভালো করে দেখাইছি কোনটা, গ্লাইকোলাইসিস টিসিএ সাইকেল। এবং গ্লাইকোলাইসিস আর টিসিএ সাইকেল এটা খুব ইম্পর্টেন্ট। জি ম্যাম। এখন আমি যদি আসি, এখন আমি বলবো, দেখাবো না। ম্যাম লাস্টের স্লাইডটা একটু দেখতে পারলে ভালো হতো। বলো, এটা দেখাইছি লাস্টে না ম্যাম, এরপর একটা সাইকেল দেখাইলেন মেবি। এটা হ্যাঁ ম্যাম এইটা। আচ্ছা, তাহলে আমি যদি বলি গ্লুকোজের ফেট কি, ফেটস অফ গ্লুকোজের ফেট কি বলতে পারবা? গ্লুকোজ তাহলে কি কি স্টেজে ইউজ হচ্ছে, বা লাস্ট অফ অল গ্লুকোজ, ফেট অফ গ্লুকোজ বা ফেট অফ কোনো কিছু বলতে কি বোঝায়, যে সেটা কি কি ভাবে ইউজ হবে বডিতে, কি কি ধাপ আছে। তাহলে গ্লুকোজের ফেট দেখো, 2টা স্টেটে গ্লুকোজকে আমরা ভাগ করতে পারি। এটা শুনো, এটা স্লাইডে দেইনি, এটা শুনো। গ্লুকোজের ফেট হচ্ছে 2টা, একটা হচ্ছে ফিড স্টেট আর একটা হচ্ছে ফাস্টেড স্টেট। যখন খাওয়া হচ্ছে তখন গ্লুকোজের আলটিমেট রেজাল্ট একরকম বডিতে, আর যখন ফাস্টিং কন্ডিশনে আছে এনিম্যাল, কেন ফাস্টিং কন্ডিশন আমরা বলছি, যেহেতু পোল্ট্রির ক্ষেত্রে অথবা আমরা ব্রিডার এনিম্যাল যেগুলো ইউজ করি, ব্রিডিং কন্ডিশনে, ব্রিডিং এর জন্য যেগুলোকে রেয়ার করা হয় বেসিক্যালি, সেগুলোকে কিন্তু রেস্ট্রিক্টেড ফিডিং দেয়া হয়। পোল্ট্রিতে তোমরা পড়ে থাকবে রেস্ট্রিক্টেড ফিডিং, এই টার্মটার সাথে পরিচিত তো তোমরা? জি ম্যাম। তো রেস্ট্রিক্টেড ফিডিং বা ব্রিডার্সদের যেহেতু এটা এই 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 ফিডিং সিস্টেমটা ইউজ করা হয়, তো সেখানে কিন্তু ফাস্টিং কন্ডিশনেও রাখা হয়। তো গ্লুকোজ হচ্ছে সব থেকে প্রাইমারি নিড এনিমেলের এটিপির জন্য। তো এই যে গ্লুকোজ, এটার 2 রকম স্টেট আছে আমি বলতেছি। একটা হচ্ছে ফেড স্টেট, মানে যেটা হচ্ছে আমরা খাবার দেই, সেই স্টেজে কি হয়, গ্লুকোজটা এটিপি তৈরি করে একটা। দ্বিতীয় হচ্ছে
এক্সেস গ্লুকোজটা গ্লাইকোজেন হিসেবে তৈরি মানে কনভার্ট হয়ে যাবে। আরেকটা কি, এক্সেস গ্লুকোজটা ল্যাকটোজ হবে, লিপিড বা গ্লিসারল হিসেবে বডিতে কি হবে, রিজার্ভ হবে, স্টোর রিজার্ভ হবে বা স্টোর হবে। আরেকটা কি বলেছি আমি, মেমরি গ্ল্যান্ডে ল্যাকটোজ তৈরি করবে, মেমরি গ্ল্যান্ডে ল্যাকটোজ তৈরি করবে। তাহলে 4টা, তাই না? একটা হচ্ছে একটা মেমরি গ্ল্যান্ডে ল্যাকটোজ হিসেবে স্টোর হচ্ছে, একটা এডিপোস টিস্যু তৈরি করছে, এডিপোস টিস্যুতে গ্লিসারল তৈরি করছে, আর আরেকটা কি বললাম, গ্লাইকোজেন। এই 4টা হচ্ছে যখন এনিমেল কি কার্বোহাইড্রেটটা খাচ্ছে বা ফিডিং কন্ডিশনে আছে। আর যখন ফাস্টেড কন্ডিশনে থাকে তখন কি হবে, কিটোন বডিজ তৈরি হবে। কিটোন বডিজ তৈরি হবে না? আরো বলো কেউ, ফাস্টিং কন্ডিশনে থাকলে কি হবে? ম্যাম স্টোরড গ্লাইকোজেন গুলো ভেঙে এনার্জি প্রোডিউস হবে। গ্লাইকোজেন, তারপরে এডিপোস টিস্যু, এগুলো কি হবে, ভেঙে বডিতে এনার্জি দিবে। এটা হচ্ছে এই দুটাকে এখন যেগুলো বললাম সেটা হচ্ছে গ্লুকোজের ফেটস অফ গ্লুকোজ। আচ্ছা, আজকের ক্লাসটা আমি তোমাদের এখানে শেষ করি, আমার ছেলে অনেক ডিস্টার্ব করতেছে।